সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির বারামোহনপুর হাই স্কুল এর পার্ট 2 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার আমরা দেখে নেব। গতকাল যতটা হয়েছিল খুবই ভালো, তারপর থেকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে তোমরা কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। তো আজকের এই ক্লাসটি একটু বে টাইমে নিতে হচ্ছে, কারণ একটু রেডি করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, তাই একটু দেরি করেই ক্লাসটা শুরু করছি। তো একটু দেরি না, অনেকটাই দেরি হয়েছে। তো আমরা বিশেষ আর দেরি না করে আমরা ক্লাসটা নিয়ে শুরু করতে যাচ্ছি। তো এখানে লং কোশ্চেন বেশি রয়েছে, যেসব থিওরিটিক্যাল কোশ্চেন সেগুলোর আমরা অ্যান্সারগুলো তোমাদের ফটোকপির মাধ্যমে তুলে ধরেছি, এবং যেগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাদের খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব কোথা থেকে কিভাবে কি এসেছে। তো আমাদের 3.4 পর্যন্ত গতকাল হয়ে গিয়েছিল, যারা দেখেছো তারা জানোই। আর আজকে আমরা তারপর থেকে শুরু করব 3.5। তো আমাদের 3.5 কি প্রশ্নটি বলেছে সেটা একটু আমরা দেখে নেব। বলছে সমস্থানিকগুলির কেন ধর্ম অভিন্ন হয় এবং কেন। কোশ্চেনটা একটু অড লাগছে। তো কোশ্চেনটা ওটা হবে যে সমস্থানিকগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। ওকে, তো এখানে আইসোটোপ দেওয়া হয়েছে, এখানে হচ্ছে সমস্থানিক দেওয়া হয়েছে, এখানে আইসোটোপ দেওয়া হয়েছে। আইসোটোপ এবং সমস্থানিক দুটো কিন্তু এক জিনিস, তাই এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, আমরা এখানে তুলে ধরেছি। নেক্সট, ওরই সঙ্গে অথবাতে আরও একটি প্রশ্ন ছিল, যেটা বলছে Na পরমাণু নাকি Na প্লাস আয়ন কোনটি বেশি সুস্থির ও কেন। তার মধ্যে এই যে অ্যান্সারগুলো তুলে ধরেছি, এখানে যে যার কক্ষের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসগুলো দেওয়া হয়েছে KLM কক্ষের জন্য, আর অ্যান্সারটি হয়ে যাবে এটি। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল সমস্যা দেওয়া রয়েছে, এর সমাধানটা আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলে 4 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, দ্রবণটির দ্রাব্যতা কত। প্রথমত প্রশ্নটা আমরা দেখে নিলাম, দ্বিতীয়ত কাজ প্রশ্নের মধ্যে যেটা দেওয়া হয়েছে সেটা আমরা তুলে নেব। এখানে উষ্ণতা বলেছে, উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট বলছে 40 গ্রাম জলে 4 গ্রাম দ্রাব, যেটা বেশি হবে সেটা হচ্ছে দ্রাবক। তাহলে এখানে 40 এবং 4-এর মধ্যে বেশি রয়েছে 40 গ্রাম, তাই এটি হয়ে যাচ্ছে দ্রাবক। তারপরে বলছে দ্রাব সমান 4 গ্রাম। প্রশ্নে আমাদের চেয়েছে দ্রাবতা সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণটি জানি যে দ্রাবতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবের ভর, গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু 100। এটা হচ্ছে আমাদের সমীকরণ বা সূত্র বলতে পারি। তো গ্রামে প্রকাশিত দ্রাবের ভর, দ্রাব বলেছে 4 গ্রাম এবং দ্রাবক বলেছে 40 গ্রাম ইন্টু 100। গ্রাম গ্রাম কেটে গেল, নিচের একটা জিরো উপরে একটা জিরো গেল, উপরের 4 নিচের 4 চলে গেল, তাহলে আমাদের থাকার মধ্যে থাকলো 10।
এর দ্রাবতার কোনো একক হয় না, তাই সঠিক উত্তর হয়ে যাবে দ্রাবতা। দ্রবণটির দ্রাবতা কত হবে না, দ্রবণটির দ্রাবতা 10। পরবর্তীতে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে। এই যে সিলভার নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে HCl, এদেরকে যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। অথবাতে আরও একটি প্রশ্ন বলছে কপার কুচি ও গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, বিক্রিয়া দাও। এই যে কপার কুচি মানে কপারের ছোট টুকরো বলেছে, মানে আমরা কপার ধরতে পারি, এবং বলছে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নীলাভ সবুজ রঙের কিউপিক নাইট্রেট লবণ ও লালাভ বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হয়। বিক্রিয়াটি এই যে নিচে দেওয়া হলো। নেক্সট পরবর্তী, ইউট্রোফিকেশান কি, এর ক্ষতিকর প্রভাব কি। তো ইউট্রোফিকেশান এটা আমরা ছোট থেকে জেনে এসেছি এবং তার অ্যান্সারটাও আমরা এখানে তুলে ধরেছি। পরবর্তীতে বলছে ইউট্রোফিকেশানের ক্ষতিকারক প্রভাব। ইউট্রোফিকেশানের ফলে আমাদের কি কি ক্ষতি হয়ে থাকে তার জন্য 5টা পয়েন্ট তুলে ধরেছি, দেখে নিও। পরবর্তীতে 3.9 এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, দেখে নিই এর অ্যান্সারটি। একটি স্প্রিং এর 20 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 1000 ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত। এখানে বলেছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা এই দৈর্ঘ্য বৃদ্ধিকে যে প্রচলিত চিহ্নটির দ্বারা বোঝানো হয়ে থাকে যে স্মল এল সমান 20 সেন্টিমিটার। বলেছে 1000 ডাইন বলের প্রয়োগ, বল F সমান 1000 ডাইন। নেক্সট স্প্রিং ধ্রুবকের মান কত, স্প্রিং ধ্রুবককে আমরা কে দ্বারা চিহ্নিত করি, কে সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে লিখব আমরা জানি কে সমান FL বাই, আচ্ছা বাই নয়, সমান F এর মান তাহলে হচ্ছে 1000 ডাইন বাই L এর মান হয়ে যাচ্ছে 20 সেন্টিমিটার। নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে দিলে 2 50 100, তাহলে আমরা পাচ্ছি 50 থেকে যাচ্ছে ডাইন পার সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর একটা ছোট্ট কথা এখানে বলে দেই, এখানে শুধু এল এফ কে দ্বারা চিহ্নিত করেছি। যদি তোমাদের পরীক্ষাতে পড়ে তাহলে তোমরা লিখে দিবে যে দৈর্ঘ্য বৃদ্ধি ব্র্যাকেটের মধ্যে এল সমান 20 সেন্টিমিটার, বল এফ সমান 1000 ডাইন, কে কি, যে স্প্রিংয়ের বল ধ্রুবক সমান কে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এভাবে তোমরা এককগুলোর পাশে বা আমরা যেসব চিহ্নগুলো ব্যবহার করেছি এদের পাশে নামগুলো লিখে দেবে। ওকে, পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে একটু দেখে নেব। 50 গ্রাম ভরের একটি কঠিন বস্তুকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে 20 সেন্টিমিটার জল অপসারিত করে। বস্তুটির ঘনত্ব SI এককে নির্ণয় করো। তো আমাদের এখানে M সমান বলেছে 50 গ্রাম। বলছে নিমজ্জিত করলে 20 সেন্টিমিটার জল অপসারিত হয়, তাহলে এখানে লিখতে পারি অপসারিত জল সমান 20 সেন্টিমিটার কিউব। নেক্সট বলেছে ঘনত্ব, যাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, এটি SI এককে জিজ্ঞাসা করেছে। এখন দেখো, ধরো এই একটি পাত্র, পাত্রতে পুরোটাতেই জল পূর্ণ রয়েছে, এর মধ্যে বাইরে থেকে একটা বস্তু প্রয়োগ করা হলো। যদি আমরা ছোট বস্তু এর মধ্যে নিমজ্জিত করি
অল্প জল উপচে পড়বে, যদি বড় বস্তু নিমজ্জিত করি তাহলে বেশি জল উপচে পড়বে। আমরা এখানে বলতে পারি যে বস্তুটিকে নিমজ্জিত করা হচ্ছে তার আয়তন এবং উপচে পড়া জলের আয়তন দুটো সমান। ওকে, তাই আমরা এখানে লিখতে পারি যে জলটা অপসারিত হচ্ছে ওই জলটা এবং বস্তুর যে আয়তনটা রয়েছে তার আয়তন সমান বস্তুর আয়তন। তাহলে বস্তুর আয়তন হয়ে যাবে কি ভি সমান 20 সেন্টিমিটার কিউব। এবারে আমাদের প্রশ্নে বলেছে যে ঘনত্বকে SI এককে নির্ণয় করতে হবে, তাই আমাদের এই গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে, এখানে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এগুলো হচ্ছে একটা একটা SI একক। এখন আমরা জানি যে 1000 গ্রাম সমান, তাহলে এটা হচ্ছে 1 কেজি। তাহলে আমরা 50 গ্রামকে পরিবর্তন করব 1/1000 গুণিতক 50, 0 0 কেটে গেল। এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50.0 হচ্ছে। ওকে, তোমরা সরাসরি এটা বোঝানোর জন্য স্টেপটা করলাম, না হলে সরাসরি তোমরা এই 50 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে করতে পারো। ঠিক একই রকমের আমরা এই 20কে 100 দিয়ে ভাগ করব, 0 0 কেটে গেল, তাহলে 0.2 এত মিটার। ওকে, এবারে আমরা যে সমীকরণটি জানি সেই সমীকরণে মানগুলো পুট করব। যে সমীকরণটি কি, ডি সমান m/v। m এর মান কত বের হলো 0.05 এত কেজি। আচ্ছা, বাই ডি ভি এর মান কত 0.2। উপরের পয়েন্ট উঠলে পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই একের পিঠে দুটো শূন্য দিলাম। নিচের পয়েন্ট উঠলে উপরে 10, 0 0 কেটে গেল। আচ্ছা, আর আমরা বিশেষ না, কাটাকাটি চলে যাচ্ছে, 5 দিয়ে দিলে 5 2 10, তাহলে 1/, পাচ্ছি 1/4। একে আমরা ক্যালকুলেশন করলে 0.25 এত কেজি পার মিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, 3.11 যে বীজ কেলাস কাকে বলে এর প্রয়োগ লেখো। এই যে বীজ কেলাস কাকে বলে দেওয়া হয়েছে, বীজ কেলাস বা সিড কেলাস বলা হয়ে থাকে, সিড ক্রিস্টাল, এর প্রয়োগ বলছে মানে ব্যবহার আকারে দেওয়া হয়েছে। এই যে নেক্সট ওরই সঙ্গে অথবাতে আরও একটি কোশ্চেন রয়েছে, বলছে কেলাস জল কাকে বলে, ফটকিরিতে উপস্থিত কেলাস জলের অণুর সংখ্যা কত। নেক্সট পেজে দেখে নেব এই যে কেলাস জল কাকে বলে এবং ফটকিরিতে 24 অণু কেলাস জল আছে। পরবর্তী প্রশ্ন 12তে বলছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো কি কি, প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। নেক্সট তির্যক তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে তার উদাহরণ দাও। এই যে তির্যক তরঙ্গ কাকে বলে এবং উদাহরণ, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে উদাহরণ। পরবর্তী প্রশ্নতে 13 দাগে বলছে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। এই যে জুলের সূত্রটি দেওয়া হলো, তারই সঙ্গে বলছে জুল তুল্যাঙ্ক কাকে বলে। আমরা জুলের যে গাণিতিক রূপ লক্ষ্য করি, এই যেকেই আমরা বলবো জুল তুল্যাঙ্ক। এই যে নিচে দেখতে পাচ্ছ জুল তুল্যাঙ্ক, বা একেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে থাকে। এখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে সংজ্ঞাটিকে দেওয়া হয়েছে, অবশ্যই করে নিয়ে, মাঝেরটা কিছু করার দরকার নেই। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটার সলিউশন একটু আমরা দেখে নেব। 50 কেজি ভরের এক ব্যক্তি 5 মিনিটে 50.5 মিটার মিনারের চূড়ায় উঠলে ব্যক্তির ক্ষমতা কত।
অভিকর্ষজ ত্বরণ দেওয়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ভর মানে m সমান 50 কেজি। নেক্সট বলছে 5 মিনিটে মানে t সমান 5 মিনিট। তারপর বলছে মিটার, এত মিটার মিনারে চূড়ায় উঠল, তার মানে একে আমরা সরণ ডি বলতে পারি, মানে বা আমরা একে এইজও বলতে পারি। সরণ ডি দিলাম 50.5 মিটার। নেক্সট বলেছে ব্যক্তির ক্ষমতা কত, পি সমান জিজ্ঞাসা চিহ্ন, ক্ষমতাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। তার বলছে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যেটা দিয়েছে 10। ওকে, তো আমাদের প্রশ্নের মধ্যে আগে যেগুলো দেওয়া ছিল সেগুলো তুলে নিয়েছি। এদের এককগুলোকে সেম করা দরকার। কেজি এসআইতে রয়েছে, মিটার এসআইতে রয়েছে, কিন্তু মিনিট এটা এসআইতে দেওয়া নেই। তাহলে আমরা একে এসআইতে নিয়ে আসার জন্য মানে সেকেন্ডে নিয়ে যাব। তাই 5 মিনিটকে 60 দিয়ে গুণ করলাম, 5 6 30, 300 সেকেন্ড। ওকে, এখন আমাদের যেহেতু ক্ষমতা পি এর মান চাইছে, আমরা পি এর সমীকরণ কি জানি, পি সমান W/T। ওকে, তো ডাব্লু এর মান আমাদের এখানে দেওয়া নেই। আমরা ডাব্লু সমান কি জানি, ডাব্লু সমান এফ ইন্টু ডি মানে সরণ। তাহলে আমরা ডাব্লু এর কাছে এফ গুণিতক ডি দিলাম এত বাই টি। এবারে এফ এর মান আমাদের এখানে তাও দেওয়া নেই, আমরা এফ সমান বলতে পারি এফ সমান এমজি। ওকে, তাই এফ এর কাছে আমরা এমজি ইন্টু ডি যেমন ছিল ডি দিয়ে দিলাম, টি যেমন ছিল টি দিলাম। এবারে আমরা একে একে মানগুলো পুট করব। আচ্ছা, এদিকে করে দিচ্ছি। এম এর মান আমাদের বেরিয়েছে 50 ইন্টু জি এর মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল 10 ইন্টু ডি এর মান 50.5 বাই টি এর মান দেওয়া হয়েছে আমরা যেটা সেকেন্ডে কনভার্ট করেছিলাম 300 সেকেন্ড। এবারে উপরের পয়েন্টটাকে তুললে নিচে একটা 10 পাবো, উপরে আমরা দুটো শূন্য পাচ্ছি, এদিকের দুটো শূন্য কেটে দিলাম। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 একে 5, 5 দুয়ে 10 হচ্ছে। ওকে, তাহলে আমরা উপরে যেটা থেকে যাচ্ছে 505 বাই 3 গুণিতক 2 মানে 6। এটা যদি আমরা ক্যালকুলেশন করি পেয়ে যাচ্ছি 84.17। যেহেতু আমরা ক্ষমতা এর মান নির্ণয় করছি, ক্ষমতাকে আমরা ওয়াট দ্বারা চিহ্নিত করি, তাই আমরা একক হিসাবে ওয়াট দ্বারা চিহ্নিত করি নয়, ওয়াট হচ্ছে ওর একক হয়ে থাকে, তাই আমরা ওয়াট দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি যে আর্কিমিডিসের নীতিটি লেখো। এই যে আর্কিমিডিসের নীতি। তারপরে বলছে তরলের সান্দ্রতা বলতে কী বোঝো, এটি কিসের ওপর নির্ভর করে। এই যে তরলের সান্দ্রতা কাকে বলে দেওয়া হয়েছে, আর ওর মধ্যে একটা বল ক্রিয়া করে যাকে আমরা সান্দ্র বল বলি, আর ওই সান্দ্র বল বা সান্দ্রতাও বলা যেতে পারে, কী কী বিষয়ের ওপর নির্ভর করে এই যে দেওয়া হলো। পরবর্তী কোশ্চেন, এখন আমরা 3-এর দাগগুলো পুরোটাই কমপ্লিট করলাম। নেক্সট আমরা 4-এর দাগ থেকে শুরু করছি। 4.1-এ কী বলছে যে বেগ সময় লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই যে বেগ সময় লেখচিত্রের সাহায্যে আমাদের এই সমীকরণটি প্রমাণ করা হলো। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, এটার বাকি পার্টটা একটু অ্যাড করা হয়নি, করে দিই। ওকে, ওটা অ্যাড করে দিয়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে 2 হচ্ছে। ওকে, এখন নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। এখানে কি বলেছে একটু দেখে নেব। 50 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 30 মিটার উঁচুতে 60 মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল। বস্তুটির মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কত? প্রশ্নের মধ্যে এম মানে 50 কেজি বলেছে, 50 কেজি ভরের
বলছে উচ্চতা, এইজ সমান 30 মিটার উঁচুতে উঠেছে, মানে উঠতে সময় লেগেছে কত, আর সময় এখানে দেওয়া নেই, বেগটা দেওয়া হয়েছে। বেগ ভি সমান বলেছে 60 মিটার সেকেন্ড ইনভার্স। বলছে যান্ত্রিক শক্তি কত, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিকে আমরা ইসি দ্বারা চিহ্নিত করি, সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যান্ত্রিক শক্তি সমান বলতে পারি যে ইসি সমান কে মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি পি। ওকে, এখন আমরা ইসি মানটি নির্ণয় করার জন্য কে এর মান এবং পি এর মান আগে নির্ণয় করতে হবে। তাহলে এই কে মানে গতিশক্তি যাকে আমরা বলে থাকি, কে সমান সমীকরণটি হয়ে থাকে হাফ এম ভি স্কোয়ার। তো হাফকে হাফ চলে এলো, ইন্টু এম এর মান দেওয়া রয়েছে 50, ভি এর মান দেওয়া হয়েছে 60, স্কোয়ার আছে তাই আমরা 60কে দুবার পুট করলাম। 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 3 6, 2 দিয়ে 3টাই কাটাকাটি হয়ে যাচ্ছে, যেটা তোমাদের খুশি সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসছে 90000 এত জুল। নেক্সট আমরা ইপি এর মান নির্ণয় করব। ইপি হচ্ছে স্থিতিশক্তি, তোমরা লিখে নিও খাতাতে যে স্থিতিশক্তি সমান ইপি। আচ্ছা, ইপি এর সমীকরণ কি হয়, যে এম জি এইচ, এম এর মান কত 50, জি এর মান কত 9.8, ইন্টু এইচ এর মান কত 30, পয়েন্ট উঠে গেলে নিচে 10 নামলো, একটা জিরো কেটে গেল, আমাদের থাকলো 14700 এত জুল। এখন আমাদের ইসি চেয়েছে, ইসি সমান কে প্লাস ইপি, কে এর মান কত 900 4টে 0 প্লাস ইপি এর মান 14700, এটি যোগ করলে আমরা পেয়ে যাব 104,700 এত জুল। ওকে, এটি হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির মান, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তোমাদের এখানে একটা কথা বলে দিই, যেটা তোমাদের বলতে চাইছিলাম যে আমাদের এই দুটো ম্যাথ তোমাদের বইয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই যে দুটো ম্যাথ আছে, দুটো জিনিসই আমার যতটা সম্ভবত টাইপিংটা ভুল করে ফেলেছে। এই কেজিটা এদিকে আসবে, এই গ্রামটা এদিকে আসবে, তো সেই হিসাবে আমি এখন ম্যাথগুলো করাবো। কারণ এখানে যদি কেজি থাকে, এই প্রশ্নের অ্যান্সারটি যেভাবে আসবে কোনো দিনই সম্ভব নয়, অসম্ভব অ্যান্সার আসছে। আর এখানে গ্রাম দিলে এই ম্যাথটা, তাতেও অ্যান্সারটি অসাধারণ আসবে। ওকে, বুঝতে পারছো? তাই তোমাদের এই গ্রামের পরিবর্তে কেজিটা কনভার্ট করছি, আর এবং গ্রামটা এখানে আসছে। আমার যতটা সম্ভবত এখানে টাইপিংটা ভুল করেছে। ওকে, এভাবেই আমরা অ্যান্সারটি করব। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি স্টিমকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি বরফে পরিণত করতে হলে কত তাপ নিষ্কাশন করতে হবে? তো আমরা এখানে যেভাবে এই প্রবলেমটির সলিউশনটা বের করব সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমাদের এখানে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি স্টিম, মানে বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প। এখান থেকে আমাদের প্রথমত 100 ডিগ্রি সেলসিয়াস জলে নিয়ে যেতে হবে। তারপর বলছে এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে হবে। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 কেজি বরফে পরিণত করতে হবে।
তারপরে এই 0 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে পরিণত করতে হবে। এখানে আমাদের এই 1 2 3টি ধাপ আমাদের ফলো করতে হবে। ওকে, তো আমাদের এই 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প থেকে সরাসরি তো আমরা বাষ্প থেকে বরফে যেতে পারি না, বাষ্প থেকে আগে জলে যেতে হবে, জল থেকে তারপরে বরফে যেতে হবে। তাই তোমাদের এই ক্রমটি তুলে ধরলাম। এখন এই ক্রমে কি কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস জলে যাব, তখন এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব এম ইন্টু এল। এল হচ্ছে কি লিন তাপ, এখানে এল সমান ব্যবহার করব 540 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে কি ঘনীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ, কারণ কি বাষ্প থেকে জলে পরিণত হচ্ছে, এটা ঘনীভবন হচ্ছে। এবারে 100 ডিগ্রি সেলসিয়াস জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস জলে যাচ্ছে। এখন এখানে আমরা কোন সমীকরণটি ইউজ করব, এম এস টি। এখানে এস এর মান কত, এস হচ্ছে জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ সমান 1 ক্যালোরি পার গ্রাম। এখন এখানে এই দুটো সমীকরণগুলো ইউজ করার কারণটা কি, এখানে সেলসিয়াস দেখো 100 সেলসিয়াস রয়েছে, এখানেও 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। যখন দুটো সমান থাকবে তখন আমরা এই এম ইন্টু এল সমীকরণটি ব্যবহার করব। ওকে, আর যখন এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছি, দুটো সেলসিয়াস কিন্তু আলাদা, তাই আমরা এখানে এই এম এস টি সমীকরণটি ব্যবহার করছি। এখানেও যেমন রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছি, তাহলে এখানে আমরা কোন সমীকরণটি ইউজ করব, যে এম ইন্টু এল। আচ্ছা, এখানে এল এর মান কত, জল থেকে বরফে পরিণত হচ্ছে, এটা হচ্ছে জল থেকে বরফে পরিণত হওয়াকে আমরা কি বলবো, যে কঠিনীভবন। এই কঠিনীভবনের এল হচ্ছে লিন তাপ, কঠিনীভবনের লিন তাপ সমান হয়ে থাকে যে 80 ক্যালোরি পার গ্রাম। এখন আমরা তিনটি থেকে যে 3 রকমই তাপ পাবো, সবগুলাকে আমরা যোগ করে দিলে যে অ্যান্সারটি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের জিজ্ঞাসা করেছে। আমরা এর পরে যে স্টেপগুলো করব, এই জিনিসটাই এরভাবে তোমাদেরকে বোঝানো হলো। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো করব। তো আমাদের প্রথমত কি ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত করা। যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 2 কেজি বাষ্প ছিল, আমরা 2 কেজিকে লিখতে পারি 2000 গ্রাম। স্টিমকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় বা তাপ বর্জন করতে হবে। যখন বাষ্প থেকে তরলে যাবে তখন তাপ বর্জন করতে হবে। প্রয়োজনীয় জলে পরিণত করতে বর্জিত তাপ এই সমান, আমরা যে সমীকরণটি ব্যবহার করে বলেছিলাম এম ইন্টু এল। তো এম এর মান কত, এম মানে ভর, এখানে 2000 গ্রাম ইন্টু এল এর মান যেটা বলেছিলাম, যে ঘনীভবনের লিন তাপ সমান 540 ক্যালোরি পার গ্রাম, তাহলে হয়ে যাবে 540। এটা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 108
4টে শূন্য হয়ে যাবে, এটা গুণ করে নিও, আমার আগে থেকে ক্যালকুলেশন করা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই 100 ডিগ্রি সেলসিয়াস জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনতে আমাদের যে তাপটা বর্জন করবে সেটা আমরা করব। যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনতে বর্জিত তাপ কি এইচ, এখানে আমরা কি সমীকরণ ব্যবহার করব, এম এস টি। এম এর মান কত, ওই একই জিনিস 2000 ইন্টু এস এর মান কত, যেটা আমি তোমাদের সেখানে লিখিয়ে দিয়েছিলাম, এস সমান হচ্ছে জলের আপেক্ষিক তাপ হয়ে যাবে 1 ক্যালোরি পার গ্রাম। ওকে, তো এখানে এস এর মানটি পুট করব 1 ইন্টু টি এর মানটিকে, তো আমরা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0তে যাচ্ছি, আমরা সব সময়ের জন্য বড় টেম্পারেচারটাকে আগে রাখবো মাইনাস তারপরে ছোট টেম্পারেচারটা। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, সমান এদিকে হচ্ছে 2000 গুণিতক 1 গুণ করলে তো সেই একই থাকছে, তাই আর 1টা গুণ করলাম না, 100 থেকে 0 মাইনাস করলে 100, তাই ইন্টু 100। এটা টোটাল ক্যালকুলেশন করলে আগে থেকে 3টে শূন্য ছিল, আরও একটা যোগ হয়ে যাবে, মানে 5টা শূন্য, 3 4 5, এত ক্যালোরি। ওকে, এখন নেক্সট পরবর্তী ধাপ কি, যে ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা যে জলটা পেলাম, মানে জলটা পাওয়া গেল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে পরিণত করতে 'বর্জিত তাপ হয়ে যাবে এইচ সমান, এখানে যে সমীকরণটা ব্যবহার করব এম এল। আচ্ছা, এমটা কত, সেই একই হয়ে যাবে 2000 ইন্টু এল এর মান কত, যেটা তোমাদের যখন বুঝিয়েছিলাম তখনই লিখে দিয়েছিলাম, যে কঠিনী ভবনের লীন তাপ। ওকে, কঠিনী ভবনের লীন তাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে আমরা এখানে 80 পুট করব, তাহলে আমরা পেয়ে গেলাম 8 দুগুণে 16, 3 2 4টি শূন্য, 3 1 4টি শূন্য। ওকে, এটা হয়ে যাবে এত ক্যালোরি। তাহলে আমরা এখানে মোট তাপ বলে একটা লিখে দিই, যে মোট তাপ, তাহলে সব তাপগুলো আমরা এখানে যোগ করব। আমরা প্রথমে পেয়েছিলাম 108, 4টি শূন্য প্লাস, তারপরে 2-এর পিঠে 5টা শূন্য প্লাস, এদিকে 16-র পিঠে 2 4টে শূন্য। ওকে, সবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 144,000,000 এত ক্যালোরি। ওকে, বা আমরা লিখতে পারি 144 গুণিতক 10⁴ ক্যালোরি। ওকে, এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে মান এসেছে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে আমরা দেখে নেব। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 19 গ্রাম জল ও -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফ মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা কত হবে নির্ণয় করো। তো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
19 গ্রাম জল, আর এদিকে হচ্ছে -20°C 5 গ্রাম বরফ। এই 30°C জল থেকে আমরা জিরোতে নিয়ে যাব, তারপরে -20°C উষ্ণতার বরফকে আমরা জলে পরিণত করব। আগে এটা আমরা করে নিই। তো দুটো আমরা স্টেপ নিলাম। তো প্রথম যেটা করছি, 30°C উষ্ণতার 19 গ্রাম জল, একে আমরা কি করব, এটা 30°C আছে, একে আমরা জিরোতে নিয়ে যাব। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি, আচ্ছা এটা হচ্ছে যেহেতু 30°C আছে, যদি আমরা জিরোতে নিয়ে যাই তাহলে ওখান থেকে তাপ নিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে বলবো কি, যে এই জলটি তাপ বর্জন করে 0°C এসেছে। তাহলে এখানে করব যে 0°C উষ্ণতায় জলে পরিণত হতে বর্জিত তাপ, মানে এই জলটা তাপ দিলে তাহলে 0°তে যেতে পারবে, কারণ এর কাছে বেশি আছে। তাপ H সমান mst। এখানে m এর মান কত, 19 গ্রামের জন্য তো নির্ণয় করছি, তাই 19। s এর মান কত, s সমান লিখে দেই, s হচ্ছে জলের আপেক্ষিক তাপ, এটা জলের জন্য বের করছি, তো তাই জলের আপেক্ষিক তাপ সমান 1 ক্যালোরি পার গ্রাম। তাহলে এস এর কাছে 1 দিলাম। টি এর মান কত, আচ্ছা টিটা কীরকমই করছি, এখানে 30°C ছিল, আমরা 0°C নিয়ে যাচ্ছি, তাহলে দুটি টেম্পারেচার পাচ্ছি। আমরা এখানে সবসময় চেষ্টা করব যে টেম্পারেচারটি বেশি রয়েছে সেখান থেকে কম টেম্পারেচারটি মাইনাস করব। তাহলে বেশি কে রয়েছে, অবশ্যই 30, মাইনাস করব কাকে, 0কে মাইনাস করব। তাহলে আমরা পাচ্ছি 19 গুণিতক 1কে আর দিচ্ছি না, 30 থেকে 0 মাইনাস করলে আমরা পাচ্ছি 30। 19 গুণিতক 30 করলে 570 এত ক্যালোরি। আচ্ছা একে তাহলে আমরা 0°C নিয়ে চলে এসেছি। এরপরে কাজ কি, এই -20°C উষ্ণতায় 5 কেজি বরফ, একে আমরা এবার 0°C জলে আনবো। তাহলে নেক্সট পেজে এটা তাহলে কার জন্য নির্ণয় করছি, -20°C উষ্ণতায় 5 গ্রাম বরফ এর জন্য। আচ্ছা একে কিভাবে নির্ণয় করব, ধরো -20°C এটা হচ্ছে বরফ রয়েছে, এই বরফ থেকে আগে প্রথমত 0°C বরফে পরিণত করতে হবে, আবার ওই 0°C বরফ থেকে 0°C উষ্ণতায়, আচ্ছা উষ্ণতাটা আর লিখছি না, এটা জলে আনতে হবে। এটা হচ্ছে এখানে দুটি স্টেপ করতে হবে, সেখানে কোনো দুটি স্টেপের কোনো গল্পই ছিল না। ওকে, তাহলে আমাদের এই যে -20°C থেকে 0°C আনবো, এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব, সবসময় প্রত্যেকটা অঙ্কেই আমি বলে এসেছি যে এই দুটো টেম্পারেচার যদি আলাদা হয় তাহলে আমরা mst এই সমীকরণটি ব্যবহার করব। এখানে s এর মান কত, s এটা হচ্ছে বরফ থেকে বরফে পরিণত হচ্ছে, s হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ সমান হয়ে যাবে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবারে নেক্সট কি, এই 0°C থেকে 0°C যাব, দুটো উষ্ণতা সমান থাকলে আমরা ml সূত্রটি ব্যবহার করব। এখানে L কি,
এল হচ্ছে বরফ গলনের লিন তাপ, এটা কত হয়ে থাকে 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এখানে আমরা যে স্টেপটা করলাম এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, এটা কিন্তু খাতাতে করার দরকার নেই। ওকে, তাহলে আমরা ওখানে যেটা বললাম বা যেটা তোমাদের বুঝালাম সেটা আমরা এখানে লিখে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনতে, আচ্ছা ধরো যেটা বরফ ছিল, বরফ থেকে জলে পরিণত হবে কিভাবে? তাকে তাপ দিলে, মানে বরফটা তাপ নিচ্ছে বলে সে জলে পরিণত হচ্ছে। তাহলে নিয়ে নেওয়াকে আমরা কি বলবো? গৃহীত তাপ। তাহলে বলবো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনতে গৃহীত তাপ এই সমান যে সূত্রটি ব্যবহার করো বলেছিলাম এমএসটি। এখানে এম এর মান কত? কতটা বরফকে চেঞ্জ করছি? 5 গ্রামকে, 5 গ্রামকেই তো আমরা চেঞ্জ করছি। আর এস এর মান কি বলেছিলাম? এস সমান বরফের আপেক্ষিক তাপ, এটা হচ্ছে এস এর মান। এটা কত? 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে করব 0.5 ইন্টু টি। টি কোনটা হবে? সবসময় আমরা বড়টাকে দিব। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এখানে -20 রয়েছে, তাহলে বড়কে -20? না, বড় হচ্ছে 0 ডিগ্রি। 0 মাইনাস করব কাকে? -20কে মাইনাস করব। আচ্ছা, এখানে জায়গা একটু ছোট হয়ে গিয়েছে, অ্যাডজাস্ট করে নিও তোমরা। এটাকে তাহলে ক্যালকুলেশন করলে 5 গুণিতক 0.5 গুণিতক, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +20। এদিকের পয়েন্ট তুললে নিচে আমাদের একটা 10 নামবে, 0 0 কেটে গেল, 5 5 25, 25 দুগুণে 50। এটি হচ্ছে 50 এত ক্যালোরি। ওকে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে এনেছি, আচ্ছা সরি, এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে আনা হয়েছে, এরপরে আমরা জলে নিয়ে যাব। আচ্ছা, নতুন একটা পেজ নিয়ে নিলাম। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে গৃহীত তাপ। গৃহীত তাপ কত? এই সমান এম এল। ওকে, এখানে এম এর মান কত হবে? 5 গ্রাম। এল এর মান কত যেটা বলেছিলাম যে বরফের বা বরফ গলনের লিন তাপ, বরফ গলনের লিন তাপ হয়ে যাবে এল সমান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এল এর কাছে আমরা করতে পারি 80, 8 5 40, তার 0 এত ক্যালোরি। এখন এটাকে আমরা, তাহলে আমরা এখানে দেখব মোট গৃহীত তাপ সমান কি হলো? দুটো সমীকরণ আমরা ব্যবহার করেছি, একটা হচ্ছে এমএসটি প্লাস আর একটা হয়েছে এমএল। এমএসটির মান কত বেরিয়েছিল? 50। এমএল এর মান বেরিয়েছে, আচ্ছা এটা প্লাস হবে, +400, তাহলে আমরা পাচ্ছি 450 এত ক্যালোরি। ওকে, এখন আমরা দুটো জিনিস বের করানো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এই 20 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতায় 5 গ্রাম বরফের জন্য আমাদের কত বেরিয়েছে টোটাল? 450। আর এদিকে আমাদের বেরিয়েছিল 570। তাহলে কোনটা বেশি রয়েছে?
অবশ্যই 570 রয়েছে। তাহলে আমরা এখানে এরপরে যেটা লিখব যে বর্জিত তাপ, বা লিখতে পারি যেহেতু বর্জিত তাপ বরফ গলনের জন্য গৃহীত তাপের থেকে বেশি, তাই তাপ এই সমান আমরা করতে পারি কি বর্জিত তাপ মাইনাস গৃহীত তাপ। কতটা বর্জন করেছিল? 570 তাপ বর্জন করেছে, আর গ্রহণ করেছে কত? 400, 450। ওকে, এটা আমরা মাইনাস করলে আমরা পেয়ে যাব 120 ক্যালোরি। ওকে, এখন মোট জল কত? মোট জল, একটা জল ছিল আমাদের 19 গ্রাম, আর একটা জল ছিল কি 5 গ্রাম। তাহলে 19 5 24 গ্রাম। এটা হচ্ছে জলের ওজন হয়ে গেল এম। এদিকে একটা এইচ এর মান পেলাম 120, এদিকে এম এর একটা মান পেলাম 24। এখন আমরা যেটা নির্ণয় করব, বা আমাদের যেটা নির্ণয় করতে বলেছে যে মিশ্রণের তাপ কত, তাহলে ধরি মিশ্রণের উষ্ণতা হয়ে ধরলাম টি। আমাদের এই টি এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা যে সমীকরণগুলো জানি, মানে এম এস টি সমান এটা কিসের মান, বা আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে এম এস টি মানে এইচ, আমরা তো জানি যে এইচ সমান এম এস টি। ওকে, এখানে কিন্তু এম এল দিলাম নি কেন? যদি টেম্পারেচার দুটো সমান হয়। এখানে কিন্তু টেম্পারেচার দুটো সমান নয়, তাই আমরা ওই সমীকরণটা না দিয়ে এই সমীকরণটি ব্যবহার করেছি। এবারে এইচ এর মান কত বেরিয়েছিল? এই যে এইচ 120, তাই আমরা এখানে এইচের কাছে 120 দিয়ে দিলাম। এম এর মান কত? এম এর মান বেরিয়েছিল এই যে 24 গ্রাম। ওকে, তাহলে এখানে 24 ইন্টু এস, এস সমান হয়ে যাবে 1 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ। তাহলে 1 গুণিতক টি কত? আমরা একটা টি ধরেছি, টি মাইনাস 0, কারণ এটা 0 ডিগ্রি সেলসিয়াসের জন্যই তো আমরা পরীক্ষা করছি, কারণ দুটো ক্ষেত্রেই আমরা জিরোতে এনেছি, তাই আমরা এখানে 0 পুট করলাম। বা থেকে গেল, এই টি মাইনাস 0কে রেখে দিলাম, আর এটা গুণ আকারে রয়েছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে ইন্টু 1। আচ্ছা, 12 দিয়ে দিলে 12 একে 12, 0, 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 2 5 10। তাহলে টি মাইনাস 0 সমান পাওয়া যাচ্ছে 5। তাহলে এখানে টি এর মান কত হবে? -0, এদিকে এলে +0 হচ্ছে, +0 মানে তো সেই টি এর মান হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের নির্ণয় করতে বলেছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 5 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যাই হোক, মোটামুটি এই ক্লাসটাতে অনেক টাইম লাগছে, কারণ ম্যাথগুলাও সেরকমই জটিল দেওয়া রয়েছে। যেহেতু তোমাদের ডিটেলসে বোঝানোর কথা দিয়েছিলাম, তাই যথেষ্ট একটু টাইম লাগবেই অবশ্যই। না হলে আমিও করতাম, এই ম্যাথগুলোকে ক্যাপচার করতাম, তোমাদের এই পিডিএফে আটকিয়ে তোমাদের দিয়ে দিতাম। ওকে, যাই হোক, হয়তো একটু টাইম লাগবে। যে সময় দিয়ে দেখবে সে লাভবান হবে, আর যে বুদ্ধিমানের কাজ করবে সে তো আর কিছু বলার নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি। 4.3 এখানে কি বলেছে? আর্সেনিক দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এই যে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের উপায় 4টি তুলে ধরেছি। নেক্সট বলেছে জলে ফ্লোরাইড দূষণের প্রভাবে কি রোগ দেখা দিয়ে থাকে। এই যে
কি কি রোগ হয় সেটা দেওয়া হলে, যে ফ্লুরোসিস রোগ হয়ে থাকে, হাড় ও দাঁত ভাঙা রোগ, সরি আচ্ছা দাঁত, হ্যাঁ ঠিকই বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে স্নায়ু ও পেশিকলার স্বাভাবিক কার্যকারিতাতে ব্যাঘাত ঘটতে পারে, এই সব ক্ষতি হয়ে থাকে। নেক্সট পরবর্তী, তো পরবর্তী প্রশ্নতে আমাদের এখানে কি বলছে একটু দেখে নেব। এটাও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? তো আমরা এখানে ধরে নেই ন্যূনতম দূরত্ব ডি, ধরি ন্যূনতম দূরত্ব সমান ডি, এটা ধরে নিয়েছি। তো ক্ষণস্থায়ী শব্দের জন্য শব্দ নির্বন্ধ কত হয় সেটা একটু জানি, যে ক্ষণস্থায়ী শব্দের জন্য শব্দ নির্বন্ধ 1/10 সেকেন্ড। ওকে, এখন বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ সমান 332 মিটার পার সেকেন্ড। দূরত্বটা আমরা ডি এটা ধরে নিয়েছি, আর শব্দ নির্বন্ধ এবং বেগ এটা আমাদের জানা। তো আমাদের এখানে যা চেয়েছে তার একটা সমীকরণ ইউজ করব, যে আমরা জানি যে 2 গুণিতক এই ন্যূনতম দূরত্ব সমান শব্দের নির্বন্ধ, শুধু নির্বন্ধ লিখে দিচ্ছি, গুণিতক বেগ। তাহলে 2কে 2 চলে এলো, ন্যূনতম দূরত্ব ডি সমান শব্দের নির্বন্ধ 1/10 ইন্টু বেগ হচ্ছে 332। ওকে, তাহলে এখানে আমরা ডি এর মানটি নির্ণয় করব, বা ডি সমান 332/10, 2 ওদিকে গুণ ছিল, এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে 1/2 হচ্ছে, কাটাকাটি করলে 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12 হচ্ছে, 2 6 12। তাহলে আমরা পাচ্ছি কি 166/10। তো এটা ভাগ করলে তো এটাও কাটাকাটি যাচ্ছে, তো আমাদের কাটাকাটি করার দরকার নেই, কারণ হিসাবের সুবিধার জন্য নিচে একটা শূন্য রয়েছে, তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেবো, এত মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা ম্যাথমেটিক্যাল সমস্যা দেওয়া রয়েছে, এটার সমাধানও আমরা দেখে নেব খুব সুন্দরভাবে। একটি মাধ্যম তরঙ্গের, এটা হচ্ছে তরঙ্গের হবে, তরঙ্গের কম্পাঙ্ক 200 হার্জ এবং তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার হলে তরঙ্গের বেগ কত হবে? এখানে তরঙ্গের কম্পাঙ্ককে আমরা এন দ্বারা জানি, এন সমান দেওয়া হয়েছে 200 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 2 মিটার। তরঙ্গের বেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো আমরা জানি ভি সমান এন ল্যামডা, এন এর মান কত? 200 গুণিতক ল্যামডা এর মান 2, তাহলে আমরা পাচ্ছি 400, আর ভি এর মান হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে বলছে পৃথককরণে ফানেলের সাহায্যে দুটি অমিশ্রিত তরল পদার্থের পৃথককরণ
পদ্ধতিটি বর্ণনা করো। তো এখানে অমিশ্রিত হয়ে গেছে, অমিশ্রিত মানে আলাদা, তাকে আর পৃথক করব কিভাবে? তো এখানে মিশ্রণ হবে। তো দুটি তরল মিশ্রণ থাকলে তাকে আমরা স্পোরেটলি ফানেলের সাহায্যে আমরা আলাদা বা পৃথকীকরণ করে থাকি। তার অ্যান্সারটি এখানে দেয়া হয়েছে। নেক্সট পরবর্তীতে অথবাতে বলছে আংশিক পাতন প্রণালী দ্বারা কী ধরনের তরল পদার্থের মিশ্রণকে পৃথক করা যায়? তো এখানে অ্যান্সারটি লিখে দিচ্ছি, 2 বা তার বেশি তরলের সমসত্ব মিশ্রণ থেকে বিভিন্ন পদার্থের বিভিন্ন তরল পদার্থের পৃথক করা হয়। নেক্সট পরবর্তীতে বলছে একটি উদাহরণ দাও। এই যে উদাহরণটি দেওয়া হলো যে পেট্রোলিয়াম পরিশোধনে ব্যবহার হয়ে থাকে। পরবর্তীতে বলছে কর্পূর ও বালির মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়ে থাকে? এখানেই ছোট্ট করে লিখে দিচ্ছি, পরমানন্দ প্রক্রিয়া। ওকে, পরমানন্দ প্রক্রিয়া। যাই হোক, মোটামুটি হ্যান্ডরাইটিং খারাপ আছে, তোমরা আমার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন 4.6 বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো? এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে দেওয়া হয়েছে। নেক্সট বলছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত কোনো উষ্ণতার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জলের আয়তন ও ঘনত্বের পরিবর্তন লেখচিত্রের মাধ্যমে দেখাও। এই যে 0 থেকে 10 পর্যন্ত এটা হচ্ছে জলের আয়তন ও উষ্ণতার লেখচিত্র, আর এদিকে দেওয়া রয়েছে জলের ঘনত্ব ও উষ্ণতার লেখচিত্র। এই যে পাশে একটু নিচে কেটে গিয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ ঘনত্ব এবং উষ্ণতা রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী, আচ্ছা এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। এরকমই ম্যাথগুলো আমরা প্রায় এর আগে 2-3 বার করে নিয়েছি, অবশ্যই অনেকে তোমরা দেখেছো। ওকে, যারা দেখোনি তারা এখানে বুঝে নিতে পারো, খুব সুন্দরভাবে ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি। এক ব্যক্তি দুটি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে শব্দ করল এবং যথাক্রমে 3 সেকেন্ড ও 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। পাহাড় দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। ধরো এই একটি পাহাড়, এ পাহাড় নাম দিলাম, বি পাহাড় নাম দিলাম। মাঝে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, শব্দ করার পরে পাহাড়ে ধাক্কা লেগে আবারও পুনরায় শুনতে পেল। এদিকে ধরলাম 3 সেকেন্ডের মধ্যে শুনতে পেয়েছে, এদিকে 4 সেকেন্ডের মধ্যে শুনতে পেয়েছে। এই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটি আমরা পি বিন্দু ধরলাম। পি বিন্দু থেকে এ পাহাড়ের দূরত্বকে এক্স এবং পি বিন্দু থেকে বি পাহাড়ের দূরত্ব ওয়াই ধরলাম। এখন আমরা যেটা নির্ণয় করব এক্স প্লাস ওয়াই এর মান, মানে এই পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত। ওকে, আশা করি বুঝেছো। এবারে আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। যেটা আমি ওখানে বলেছি সেটাই আমি এখানে ভাষা দিয়ে লিখে নেব। ধরি এ ও বি পাহাড় দুটির মধ্যে পি বিন্দুতে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। ওকে, তো এ পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব কত বলেছিলাম? এক্স, এবং বি পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব
ওয়াই। এখন আমরা এ পাহাড়ের জন্য ক্যালকুলেশনটি করব। এখানে হেডিং দিয়ে দিই যে এ পাহাড়ের জন্য, ওকে, এ পাহাড়ের জন্য এই যে এক্স আমরা ধরেছি, এক্সের মানটি নির্ণয় করব। আমরা যে সমীকরণটি জানি যে দুটো স্থানের মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য 2 গুণিতক এই এ পাহাড় থেকে ব্যক্তিটি মানে পি বিন্দুর দূরত্ব এক্স সমান শব্দ নির্বন্ধ গুণিতক শব্দের বেগ। এই শব্দ নির্বন্ধ জিনিসটা কি? এই শব্দ নির্বন্ধ মানে এই যখন এর এবং পি এর মধ্যে যে টাইমে শুনতে পেয়েছিল মানে 3 সেকেন্ড যেটা দেওয়া রয়েছে, 3 সেকেন্ড গুণিতক শব্দের বেগ কত আমাদের প্রশ্নে দেওয়া আছে 332। এখানে এক্স এর মান নির্ণয় করব। এক্স সমান, আচ্ছা এটা হচ্ছে 5 বলছি 3 সেকেন্ড, আমরা সেকেন্ডটাকে কেটে দিই, আমরা এটাকে 5 ভেবে ক্যালকুলেশন করে ফেলছিলাম আর কি। আচ্ছা 3 × 332/2, ওকে। আচ্ছা 1 মিনিট, নেক্সট এখানে 2 দিয়ে ভাগ দিয়ে দেব। দেখলাম 2 দিয়ে গেলে 2 একে 2 6 12 হচ্ছে, 2 এদিকে হচ্ছে 12, তাহলে 166 গুণিতক 3 করলে যেটি আমরা পাচ্ছি 498 এত মিটার। নেক্সট পরবর্তী বি পাহাড়ের জন্য আমরা নির্ণয় করব একই রকমের, যে বি পাহাড়ের জন্য 2 গুণিতক বি পাহাড় থেকে পি বিন্দুর মধ্যে দূরত্ব কত ছিল ওয়াই, শব্দ নির্বন্ধ, এখানে আর সূত্রটা লিখছি না, শব্দ নির্বন্ধ আমাদের যেটা দেওয়া ছিল 4 সেকেন্ড ইন্টু শব্দের বেগ 332। তো ওয়াই এর মান নির্ণয় করব 4 গুণিতক 332/2, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4 3 2 6 3 2 6 664 এত মিটার। এবারে পাহাড় দুটির মধ্যে দূরত্ব, যে পাহাড় দুটির মধ্যে দূরত্ব x প্লাস ওয়াই করলেই আমাদের বেরিয়ে যাবে। এক্স এর মান কত বেরিয়েছিল 498 প্লাস ওয়াই এর মান 664। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1162 এত মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা এখানে বলছে সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়, ব্যাখ্যা করো। এটা এই যে অ্যান্সারটি খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট বলছে মধ্যকর্ণের কাজ কি? আচ্ছা এটা পরবর্তীতে এই যে মধ্যকর্ণের কাজ কি এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছি পয়েন্টের মাধ্যমে, অ্যান্সারটি দেখে নিও। পরবর্তী প্রশ্ন। আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 3.5 mm ব্যাসার্ধযুক্ত একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/10 অংশ বৃদ্ধি করতে 10 নিউটন বলের প্রয়োজন হয়। দড়ির ইয়ং গুণাঙ্ক কত? প্রথমত প্রশ্নের মধ্যে যেগুলো দিয়েছে সেগুলোর আগে আমরা মানগুলো তুলে নেব। বলেছে 3.5 mm ব্যাসার্ধযুক্ত, তো আর সমান 3.5 mm। নেক্সট বলেছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 অংশ বৃদ্ধি করেছে। 1/20 এই কথাটির অর্থ কি? 1/20 তাহলে আগে ছিল 20 অংশ ছিল, স্থিতিস্থাপক সীমার মধ্যে 20-র মধ্যে 1 অংশ বৃদ্ধি করেছে। তো যেটা বৃদ্ধি করেছে তাকে আমরা স্মল এল দ্বারা চিহ্নিত করি। কত বৃদ্ধি করেছে? 1 বৃদ্ধি করেছে। আগে কত ছিল? ক্যাপিটাল এল সমান 20। তারপরে বলেছে
10 নিউটন বলের প্রয়োগে, মানে F সমান 10 নিউটন। তো ওয়াই গুণাঙ্ক কত? ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, আচ্ছা এটাকে রাফ করে দিই একটু। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে সমীকরণটি ব্যবহার করব সে সমীকরণটি কি? যে ওয়াই মানে ইয়ং গুণাঙ্ক সমান এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকের মান দেওয়া রয়েছে, কিন্তু এ এর মানটি দেওয়া নেই। ওকে, তাহলে আমরা এ এর মানটিকে পাশে নির্ণয় করে নেব। এ মানে প্রস্থচ্ছেদ, তো প্রস্থচ্ছেদের সূত্র কি হয়ে থাকে? পাই আর স্কয়ার। আচ্ছা, আর এখানে একটি কাজ যেটা আমরা ছেড়ে গিয়েছি, এই যে এম এম মানে মিলিমিটার রয়েছে, এখান থেকে আমাদের এসআই এককে আনতে হবে। এসআই একক কি? মিটার। তো মিটারে যাওয়ার জন্য আমরা 3.5কে 1000 দিয়ে ভাগ করব। 1000 এত মিটার, এককটাকে পরিবর্তন করলাম মিলিমিটার থেকে মিটারে আনার জন্য। ওকে, এবারে আমরা এখানে সূত্রগুলো বসাই। পাই এর মান হয়ে থাকে কত? 22/7, এটা তো আমাদের জানা, ইন্টু আর এর মান কত? যেটা আমরা নির্ণয় করেছি 3.5/1000। স্কয়ার থাকার জন্য আমরা আবারও এটি লিখে নিচ্ছি 3.5/1000। ওকে, তো এখানে আর ক্যালকুলেশনটা করছি না, ক্যালকুলেশন করলেও কোনো সমস্যা নেই, করে নিতেও পারি। তো আমরা একেবারে সরাসরি এখানে মানগুলো বসিয়ে দেব। আমরা যে সমীকরণটা লিখেছি তাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, এটা একই জিনিস আগে যেটা লিখেছি, যে এফ বাই এ, নিচে ছিল স্মল এল বাই ক্যাপিটাল এল, ওই ক্যাপিটাল এলটা উপরে ঘুরে চলে আসবে। এবারে আমরা একে একে মানগুলো পুট করব। এফ এর মান কত? 10। নেক্সট ক্যাপিটাল এল, যার মান দেওয়া রয়েছে 20। ওকে, আচ্ছা এদিকে এ মানে প্রস্থচ্ছেদের মানটা, তাহলে আমরা পুরোটাই এটা বসাবো। তো নিচে যে অংশটি রয়েছে সেটা উপরে তুলে দিচ্ছি, এবং উপরের অংশটা নিচে থাকবেই, যে 22 গুণিতক 3.5 গুণিতক 3.5 বাই 7 ইন্টু 1000 ইন্টু 1000। তো এই 1000 ইন্টু 1000 ইন্টু 7 ওটাকে এখানে না লিখে আমরা একেবারে উপরে তুলে দিতে পারি। ওকে, তাহলে এখানে করে দিচ্ছি সে 7 গুণিতক 1000 গুণিতক 1000। ওকে, আর স্মল এল এর মান যেটা দেওয়া ছিল 1। আমরা মোটামুটি মানগুলো সব পুট করে নিয়েছি। এখানে পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 10 পেয়ে যাব, এখানে পয়েন্ট তুললে আমরা আরও একটি উপরে 10 পাচ্ছি। ওকে, এবারে আমরা কাটাকাটি হিসাবে করতে পারি। 7 দিয়ে দিলে 7 5 35, 5 দিয়ে দিলাম 5 2 10। আচ্ছা 10কে না কেটে আমরা 20কে কেটি, মানে যাতে সুবিধা হয় আর কি। 5 দিয়ে গেলে 5 4 20। ওকে, আর 4 দিয়ে আমরা দিয়ে দিতে পারি যে 2 2 গুণে 4, এদিকে হচ্ছে 11। আচ্ছা আর একটা যেতে পারে, আমরা যদি 5 দিয়ে দিই 5 2 গুণে 10, এদিকে 5 7 35। ওকে, আর মোটামুটি আর কাটাকাটি যাচ্ছে না, নিচে হয়ে যাচ্ছে তাহলে 77, মানে 11 ইন্টু 7 করলে 77, উপরে হচ্ছে 2 2 গুণে 4 ইন্টু 3 3 6 7, 8টি শূন্য রয়েছে, মানে লিখতে পারি 10 টু দি পাওয়ার 8। ওকে, তো এখানে যেমন 10 টু দি পাওয়ার 8 রয়েছে, এটা আমরা রাখলাম। তো একে 4কে 77 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.0519 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত নিউটন। আচ্ছা 1 মিনিট, এটাকে একটু ক্যারাকেরি উল্টো দিকে করে দিচ্ছি। ওকে, 0.0519 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত নিউটন পার মিটার স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন। বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলো লেখো। এখানে এই যে 6টি পয়েন্টের মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু মডেলগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছি, তোমরা দেখে নিও। ওকে, তাহলে আজকে আমরা আমাদের যে টপিক ছিল মোটামুটি আমরা সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। আর একটা ফাইনালি কথা বলে দিই যে আমরা এখন যে ফাইনাল পিডিএফটা রেডি করলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে পিডিএফটিকে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, যেটা তোমরা ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, বিশেষ আর কথা বাড়াচ্ছি না। অলরেডি 1 ঘন্টা আপ হয়ে গিয়েছে তোমাদের ম্যাথগুলোকে বোঝাতে। ওকে, তাহলে এই রকমই আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশানগুলো দেখে নেব। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট আগামীকাল আমাদের ক্লাস শুরুর আগেই যেমন রুটিনটি বলেছিলাম, সেই রুটিন অনুসারেই তোমাদের আগামীকাল রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রাটি রয়েছে তার কোশ্চেনের সলিউশানগুলো আমরা দেখে নেব। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।